সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোবার রাঙা সকাল অনুষ্ঠানে। আজকের দিনটি সবার খুব ভালো কাটুক এই প্রত্যাশা নিয়ে রাঙা সকালের আজকের আয়োজনে আপনাদের সাথে আছে আমি সুস্মিতা এবং সেই সাথে রয়েছে আমি রুম্মান। দর্শক শুভ সকাল। সুস্মিতা তোমাকেও শুভ সকাল রুম্মান। কেমন আছো? খুবই খুশি খুশি লাগছে। খুশি খুশি লাগার কারণ আছে যথেষ্ট। কারণ আজকে আমাদের মাঝে একজন বিশেষ অতিথি তো আছেনই, যেমনটা প্রতি পর্বেই থাকেন, কিন্তু আজকের বিশেষ অতিথি খুব সুন্দর সুন্দর কিছু জিনিস নিয়ে এসেছে, যেগুলো দেখে মনটা খুশি হয়ে গেছে। আচ্ছা, সুন্দর সুন্দর জিনিস নিয়ে এসেছে তার জন্য খুশি, নাকি তিনি সুদর্শন বলে তুমি খুশি? আচ্ছা, আমরা আবিষ্কার করব পুরো ঘন্টা জুড়ে আসলে তুমি কেন খুশি। তবে তার আগে দর্শকদের জানিয়ে দিই কে আছেন আমাদের মাঝে। দর্শক, আজ আমাদের মাঝে রয়েছেন উদ্যোক্তা মোহাম্মদ শাফাত কাদের। চলুন শুরুতে তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বেশ ভালো। আপনার উপর কিন্তু আমি একটু মনক্ষুণ্ণ রয়েছে। কেন? কারণ হচ্ছে কি, এত অল্প বয়সে আপনি এত কিছু করেছেন, মানে কিছুটা জেলাস হয়ে যাচ্ছে। কি বলেন, আমি তো আসলে আমার বয়সী যারা আছে এবং যারা আমার থেকে অনেক বেশি অর্জন করছে তাদেরকে দেখে জেলাস হয়ে যায়। এখন ওদেরকে দেখলে আমার মনে হয় যে আমি এখনো কিছু করতে পারিনি, জাস্ট প্রসেসের মধ্যে আছি আর কি। একদম। আসলে আমি একটু কৌতুক করেছে, জোকস করেছে, জেলাস নয়। আমার খুব ভালো লাগছে যে আমাদের রাঙা সকাল অনুষ্ঠানের বৈশিষ্ট্যই তো আসলে যারা বাংলাদেশকে একটু একটু করে এগিয়ে নিয়ে যাচ্ছে, একটা ইতিবাচক বাংলাদেশের চিত্র যাতে সকালবেলা ঘুম থেকে উঠে পাওয়া যায়, এবং আপনি সেই তরুণদের প্রতিনিধি হয়ে আজকে এসেছেন, সেজন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাকে এখানে আনার জন্য। আর আমরা যে কনসেপ্টটা নিয়ে কাজ করছি হাত বাক্স, ওইটার মূল থিমই হচ্ছে যে ব্র্যান্ডিং বাংলাদেশ। সো আপনাদের প্রোগ্রামে থ্রুতে আমি আমার ব্র্যান্ডিং বাংলাদেশের গল্পটা আজকে শোনাতে পারবো, এটার জন্য আমি নিজেও আপনাদের কাছে খুবই কৃতজ্ঞ। সেই গল্পগুলো আমরা শুনবো যে কিভাবে আপনার ব্র্যান্ড গড়ে উঠলো এবং কিভাবে কাজ করছে বর্তমানে। কিন্তু আমরা একদম জানা শুরুটা করতে চাই আপনার ছোটবেলা থেকে, একটু শৈশবের কথা থেকে শুনি। শৈশবের কথা যদি বলি তো আমি স্কুলের দিকে যদি যাই, আমার স্কুল ছিল প্রথমে আলামিন আইডিয়াল একাডেমি। দ্যাট ওয়াজ তখন হচ্ছে ক্লাস 1-2 স্টুডেন্ট আর কি। তো শৈশবের যেই দিনগুলো সেটা আমি বলবো যে আমার এখন স্পেসিফিকভাবে পড়াশোনার কথা তো মনে থাকার কোনো কারণ নেই। স্পেসিফিক হচ্ছে আমার সামার ভ্যাকেশন আর উইন্টার ভ্যাকেশনের কথাগুলো মনে পড়ে। কারণ হচ্ছে আমি খুবই লাকি যে আমার ছোটোবেলায় আসলে আমাদের পাড়া মহল্লায় আমার বয়সী অনেক ছেলেপেলে ছিল। সো ওদেরকে নিয়ে সেই উইন্টার ভ্যাকেশন এবং সামার ভ্যাকেশন খুব সুন্দর কাটতো আর কি। ছোটোবেলা থেকেই আমি ক্রিকেটের খুব বড় ভক্ত। সো এখনও মনে আছে যে সকাল 11টা থেকে দুপুর 2টা এবং পরবর্তীতে আসরের আজান থেকে নিয়ে মাগরিবের আজান, এই সময়টা ওদেরকে নিয়েই ক্রিকেট খেলা এবং ওদেরকে নিয়েই আসলে যতখানি দুরন্তপনা এবং দস্যিপনা করা যায় ওই জিনিসটা আসলে আমি পেয়েছি। এখন যেটা দেখা যায় যে এখন স্কুলের বাচ্চাদের আসলে এরকম নিচে খেলাধুলা করার সুযোগ হয় না। আমাদের সময়ও যে খুব বেশি মাঠ ছিল সেটা বলবো না, কিন্তু বাসার সামনের সেই রাস্তাগুলোই হয়তো স্টেডিয়ামের সেই ভাইবটা দিত আর কি। সো ওই হিসাব করলে ছোটবেলাটা আসলে আমার খুব ইন্টারেস্টিং। বলছিলেন দুরন্তপনায় কেটেছে। ক্রিকেট ছাড়া আর কি কি দুরন্তপনা করেছেন, চঞ্চলতা করেছেন? ক্রিকেট ছাড়া যদি আমি খেলাধুলার বিষয়ে আসি, ফুটবল খেলা হতো। ফুটবল খেলার পাশাপাশি দুরন্তপনায় যদি স্পেসিফিকলি আসি, আমাদের ওই সময় আমি উত্তর শাহজাহানপুরে আসলে বড় হয়েছি, খিলগাঁও নিকটবর্তী আমাদের এলাকা। সো এখানে বেশ কিছু আম গাছ ছিল আর কি। তো বন্ধু বান্ধব নিয়ে দুপুরবেলা যখন হচ্ছে ওই আম গাছের মালিক ঘুমায় আছেন, তো ওই সময় আম চুরি করা থেকে শুরু করে মোটামুটি যা কিছু করা যায় ওই সময় আসলে করা হয়েছে। এবং এখন আসলে রাস্তা থেকে বা দোকান থেকে আম কিনে খাওয়ার থেকে ওই সময় গাছ থেকে পেরে যে আম খাওয়াটা, ওইটার আসলে আমার কাছে এখনো মনে হয় যে ওইটা আরো বেশি সুস্বাদু ছিল আর কি। তার মানে আমরা একজন সফল উদ্যোক্তাকে একজন আমচোরও বলতে পারি। হ্যাঁ, অবশ্যই বলতে পারেন। এটা আমার মনে হয় যে প্রত্যেকটা বাচ্চার এরকম প্র্যাকটিস থাকা উচিত। কারণ আমচোরের গল্প তো শুনলাম, সফল উদ্যোক্তার কথাগুলো আমরা যেগুলো জানি সেগুলো একটু দর্শকদের জানিয়ে আসি, তারপর আবার গল্পে ফিরবো। সুস্মিতা, তুমি জানিয়ে দাও। একদমই। দর্শক, আমাদের সঙ্গে আজকে রয়েছেন একজন উদ্যোক্তা, তার নাম শাফাত কাদের। তিনি 2023 সালে জাতীয় বর্ষসেরা পুরুষ ক্ষুদ্র উদ্যোক্তা হয়েছেন। ঢাকার আহসান মঞ্জিল, জাতীয় স্মৃতিসৌধ, কার্জন হল কিংবা সেন্ট মার্টিন এ ধরনের বিভিন্ন দর্শনীয় স্থাপনা ও স্থানের ছোট্ট প্রতিরূপ বা রেপ্লিকা তৈরি করে শাফাত কাদেরের প্রতিষ্ঠান হাত বাক্স। বর্তমানে 14টি শ্রেণীতে প্রায় 200 ধরনের পণ্য বানাচ্ছে হাত বাক্স। এর মধ্যে রয়েছে মিনিয়েচার রেপ্লিকা ছাড়াও ফ্রিজ ম্যাগনেট রেপ্লিকা, বিভিন্ন ধরনের ফ্রেম, পেপারওয়েট, কার্ড হোল্ডার, ডেস্ক ক্যালেন্ডার, লেপেল পিন, কোট পিন, টাই পিন, কাফলিং, চাবির রিং, লাগেজ ট্যাগসহ বিভিন্ন পণ্য। এসব পণ্যে দেশের দর্শনীয় বিভিন্ন স্থাপনা, স্থান ও বিষয়কে ফুটিয়ে তোলা হয়। মাত্র 4 লাখ টাকা পুঁজি নিয়ে শুরু হয়েছিল হাত বাক্সের যাত্রা। এখন কোম্পানিটি বছরে প্রায় 6 কোটি টাকার পণ্য বিক্রি করে।
একজন কর্মী নিয়ে শুরু করা প্রতিষ্ঠানটিতে বর্তমানে নিয়মিতভাবে অর্ধশতাধিক কর্মী কাজ করছেন। আজিমপুরের কার্যালয় ছাড়াও ঢাকার নবাবগঞ্জে এবং লালবাগের কারখানায় রয়েছে হাতবাক্সে। চলুন দর্শক, আমরা আবারও চলে যাই অতিথির কাছে। অনেক কিছু করেছেন, ধীরে ধীরে সেগুলো তো জানবো, চেষ্টা করছি। কিন্তু আমরা শৈশবের গল্পে ছিলাম, একটু শুনি সেই সময় পরিবারে কে কে ছিল এবং পারিবারিক আবহটা কেমন ছিল? পারিবারিক আবহ যদি বলি, আমার একটা দিক থেকে তো অবশ্যই নিজেকে আনলাকি বলতে হবে যে আমার কোনো ভাই বোন ছিল না। আবার এদিক থেকে লাকি যে আব্বা আম্মার সমস্ত আদর স্নেহ আমি একা পেয়েছি আর কি। তো আর একটা দিকে আমার ছিল যে আমার চাচারা এবং আমরা একই বিল্ডিং এ থাকি আর কি, আমরা পাশাপাশি 2 ফ্ল্যাটে থাকতাম। সো আমার 2জন চাচাতো ভাই বোন ছিল। সো ওরা থাকাতে দেখা যায় যে ছোটবেলায় যে আপন ভাই বোন যে শূন্যতাটা, সেটা আসলে আমাকে কখনো অনুভব করতে হয়নি। এবং ওদের সাথেও আমাদের বয়সটা পিঠাপিঠি হওয়াতে দেখা যেত যে আমরা 3জনই একই স্কুলে পড়তাম এবং অলমোস্ট সেম টাইমে আমাদের পরীক্ষাগুলো শেষ হতো। সো ওই পরীক্ষা শেষ হওয়ার পরে যে আনন্দ উদযাপন, সেটা আসলে আমরা 3জন মিলেই একসাথে করতাম। তো সেই হিসেবে ছোটবেলাটা আসলেও খুব ভাইব্রেন্ট এবং কালারফুল ছিল আর কি। আচ্ছা, তো ক্রিকেট এবং ফুটবল খেলা হতো, আমচুরি করা হতো। তো তার মাঝখান দিয়ে স্বপ্ন নিশ্চয়ই দেখা হতো যে বড় হয়ে এটা হব সেটা হব। সেই সময় কি স্বপ্ন দেখতেন? ছোটবেলায় যেটা ছিল, আমার আব্বুর ইচ্ছা ছিল যে আমি ডিফেন্সে যাই। আব্বুর ইচ্ছা ছিল যে সেনাবাহিনীতে যেন আমি জয়েন করি। কিন্তু বাবা কি করতেন? বাবা ব্যাংকার ছিলেন। বাবা হচ্ছে অগ্রণী ব্যাংকে কর্মরত ছিলেন আর কি। তো কিন্তু যেহেতু আমি একমাত্র সন্তান, সো আম্মুর আসলে ওইটা খুব একটা ইচ্ছা ছিল না যে ছেলেকে ক্লাস 7 এর পরই ক্যাডেট কলেজে দিয়ে দেওয়া, এবং পরবর্তীতে ছেলেকে আসলে ভাবে পাওয়া যাবে না একটা লম্বা সময়। সো আম্মু এটাতে আসলে খুব একটা বেশি এগ্রি করেন নাই। তো সেই কারণে হচ্ছে আমাদের সেনাবাহিনীতে জয়েন করার যে একটা স্বপ্ন ছিল, সেটা আসলে ওই সময়ই শেষ হয়ে যায়। পরবর্তীতে ইচ্ছা ছিল হচ্ছে ডাক্তার হব, কারণ ওই সময় বেশ কিছু হিন্দি সিরিয়াল হইতো যেখানে ডাক্তার নায়ক থাকতো। তো ওইটা দেখে আই ওয়াজ ভেরি টাচ দে, আচ্ছা টু বি আ কুল ডিউড, যে ডাক্তার হইতে হবে। সো ওইটা ইচ্ছা ছিল, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে আমি সায়েন্সে আসলে একটু কাঁচা ছিলাম আর কি। তো আমাদের সময়, এখন কি আছে জানি না, তো আমাদের সময় ছিল যে ক্লাস 8-এ অঙ্ক এবং বিজ্ঞান মিলে একটা পার্টিকুলার নাম্বার পেতে হবে, এবং ওই নাম্বার পেলে হচ্ছে সায়েন্স ডিসিপ্লিনটা পাওয়া যাবে। এবং আলটিমেটলি আমি এটা পাইনি। ওই সময় পড়াশোনা আসলে খুব একটা ভালো ছিলাম না। তো পরবর্তীতে বাধ্য হয়েই কমার্সে জয়েন করা, এবং তখন আসলে ইচ্ছা ছিল যে যেহেতু আমি কমার্স ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করছি, সো ভবিষ্যতে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হব, এরকম একটা স্বপ্ন নিয়ে আসলে তখন সামনের দিকে আগানো শুরু হয়। আচ্ছা, পরবর্তীতে কলেজ কেটেছে আপনার রাজুক উত্তরা মডেল কলেজে। রাজুক সম্পর্কে আমরা যতটুকু জানি যে খুব স্ট্রিক্ট একটা পরিবেশ। আপনার কলেজ জীবনের কথা আপনার মুখ থেকে শুনি। রাজুক কলেজ যেটা ছিল, আমি আইডিয়াল স্কুলে পরবর্তীতে পড়াশোনা করি আর কি। তো আইডিয়াল স্কুল থেকে যখন আমি এসএসসি পাস করি, সো আমরা ইংলিশ ভার্সন ব্যাকগ্রাউন্ডে ছিলাম। সো ইংলিশ ভার্সন এবং বিজনেস স্টাডিজ, এই দুইটা আসলে খুব একটা মিলানো যাচ্ছিল না আর কি, কারণ নটরডেমে তখন আমাদের সায়েন্স ভার্সন ছিল। সো এই কারণে যেটা হয়, আমার বাসা খিলগাঁও হওয়া সত্ত্বেও আমাকে উত্তরা রাজুক কলেজে ভর্তি হতে হয় আর কি। আর রাজুক কলেজ, আমি বলবো আজকে আমি যতখানি আসতে পেরেছি বা যতখানি সফলতাই পেয়েছি কিনা, এর পেছনে রাজুকের অবদান অনস্বীকার্য। কারণ এখানে আসলে আমার 2টা জায়গায় আমি খুব ইমপ্রুভমেন্ট করতে পারি। সর্বপ্রথম তো হচ্ছে এখানে ডিসিপ্লিন, যেহেতু এটা সেনাবাহিনীর আন্ডারে ছিল, সো এখানে কঠোর ডিসিপ্লিনের আন্ডারে আমাদেরকে রাখা হতো। তো ওই জিনিসটা আসলে পরবর্তীতে আমার লাইফের অনেক জায়গাতেই খুবই হেল্প করে। আর রাজুক কলেজ কিন্তু, রাজুক কলেজ কি স্ট্রিক্টনেসের জন্য জানা হয়, বা আমাদের রাজুক কলেজের এখনও রেজাল্ট অস্বাভাবিক ভালো, কিন্তু রাজুক কলেজ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসেও প্রচণ্ড ওরা এমফেসাইজ করে। সো আমি যখন রাজুকে ভর্তি হই, সো তখন প্রথমবারের মতো আমি ইংলিশ আবৃত্তি, ইংলিশ কবিতা আবৃত্তি, ডিবেট, তারপর যেটা হচ্ছে উপস্থিত বক্তৃতা, এসবের সাথে আমি নিজেকে জড়াতে সক্ষম হই। এবং বেশ লম্বা সময়, মানে 2 বছরই তো এখানে ছিলাম, ওই সময় আমি ওখানে ডিবেট চ্যাম্পিয়ন, এক্সটেম্পোরারি স্পিচ চ্যাম্পিয়ন, এবং রিসাইটেশনেও দেখলাম যে আমি মোটামুটি টপ 3-র মধ্যে থাকতেছি। তো ওই জিনিসটা আসলে পরবর্তীতে আমাকে খুবই হেল্প করে, এবং পরবর্তীতে আমি মনে করি আমার যে কমিউনিকেশন স্কিলটা আমি ডেভেলপ করতে পারছি, বা আমার প্রেজেন্টেশন স্কিলটা ডেভেলপ করতে পারছি, এটা আসলে রাজুক কলেজে ওই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে যুক্ত থাকার কারণে এটা সক্ষম হয়েছিল। তার মানে আপনি যে 2টো ইনস্টিটিউশনে পড়েছেন, স্কুল এবং কলেজ, দুটোই কিন্তু বেশ স্ট্রিক্ট। আইডিয়াল স্কুলে আমি যতদূর জানি যে অনেক নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকে। হ্যাঁ, তো আপনার মতো এত চঞ্চল এবং আপনার ভাষায় আপনি দুরন্তপনাতেই সবসময় ব্যস্ত থাকতেন। তা আপনাকে কিভাবে এই এডুকেশনাল ইনস্টিটিউশনগুলো আপনাকে কিভাবে মোল্ড করেছে?
এডুকেশনাল ইনস্টিটিউশনে এখন দেখেন আইডিয়াল স্কুল এবং রাজুক দুইটা জায়গাতে তো আসলে সিস্টেমটা খুবই স্ট্রিক্ট ছিল আর কি। আর যখন ক্লাস এইটের থেকে যখন 9-এ উঠলাম এবং তখন হচ্ছে আমি তো সায়েন্স পাইনি, আমাকে হচ্ছে আসলে বাধ্য হয়ে কমার্স নিতে হয়েছিল, যেহেতু আমার মার্কস ওরকম আপ টু দ্য লেভেল ছিল না। সো ওই সময়টায় যেটা হয়েছে যে আমার আব্বা আমার সাথে খুব রাগছিলেন, কারণ ডেফিনেটলি আমাদের মিডল ক্লাস ফ্যামিলিগুলোতে সবাই চায় যে ছেলে সায়েন্স নেবে, পরবর্তীতে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে। তো তখন আমি কমার্সে গেলাম এবং আমার হচ্ছে আমার ফ্যামিলির মধ্যে মানে আমার রিলেটিভদের মধ্যে আমি একমাত্র লোক যে আসলে কমার্স পড়তেছিলাম। এছাড়া আমার সব কাজিনরাই আসলে সায়েন্সের দিকে গিয়েছিল। সো আব্বা আম্মা আসলে খুবই একটু আপসেট ছিলেন। সো দ্যাট ওয়াজ দ্য টাইম যে আমি আসলে পড়াশোনার চাপ বা হচ্ছে আমাকে কোন এডুকেশনাল ইনস্টিটিউশনে কীরকম ডিসিপ্লিন, সেটার বাইরে এসে নিজেকে আসলে একটু আমি ডিসিপ্লিনডভাবে গড়ে তোলার চেষ্টা করি। কারণ আমার কাছেও খুব খারাপ লাগতেছিল, যেহেতু আমার আর কোনো ভাই বোন নেই। সো আব্বা আম্মার আমার প্রতি এক্সপেকটেশনটা অনেক বেশি ছিল। সো ওইখানে সায়েন্সটা মিস হওয়াতে আসলে নিজেকেই তখন বলি যে না, এখন আমি যেহেতু বিজনেস স্টাডিজ বা কমার্স নিয়ে পড়তেছি, এখানে আমাকে বেস্ট হইতে হবে এবং ওইটাই আমি পরবর্তীতে করি। আমি কিন্তু আইডিয়াল স্কুলে ক্লাস 9-10 আমাদের যতগুলো পরীক্ষা হয় ইনক্লুডিং টেস্ট এবং প্রি টেস্ট সবগুলো পরীক্ষাতেই ফার্স্ট হয়েছিলাম। এবং পরবর্তীতে আমি যখন রাজুকে যাই সেখানেও আমি মোটামুটি ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যেই ছিলাম আর কি। অবশ্যই আমার এডুকেশনাল ইনস্টিটিউশন আমাকে মোল্ড করতে সহযোগিতা করেছে, কিন্তু আমি বলবো যে আমি আমার আব্বা আম্মার জন্য পড়াশোনাটাতে মনোযোগ দিই এবং ওইটার রেজাল্টটা পাই। চমৎকার। এবং পড়াশোনাতে মনোযোগ দিলেন, তার ফলস্বরূপ পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া, সেই যাত্রা সম্পর্কে শুনি। আমি আসলে যেটা চাচ্ছিলাম আর কি, যে আমি যেভাবে হোক পাবলিক ইউনিভার্সিটিতে পড়তে চাই আর কি। সো আমার অ্যাকচুয়ালি আমার টার্গেট ছিল হচ্ছে আইবিএ। সো আমি আইবিএর ভর্তি পরীক্ষা এবং আদার্স যেসব আমাদের আমরা তো বিজনেস স্টাডিজে সি ইউনিট এবং ডি ইউনিট এর ভর্তি পরীক্ষার প্যাটার্ন কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। সো তখন যেটা হয়, আমি আইবিএর জন্যই মেইন ফোকাস দিয়ে পড়াশোনা শুরু করি। আইবিএতে মেইন ফোকাস দিয়ে পড়াশোনার কারণ হচ্ছে এখানে খুব ইজি জব পাওয়া যায়, হাই স্যালারিড জব পাওয়া খুব ইজি হয় আইবিএ ব্যাকগ্রাউন্ড থেকে। সো ওইখানে আমি বেশি ফোকাস দিয়ে পড়াশোনা শুরু করি। এর পাশাপাশি আমি সি ইউনিটের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। সো আইবিএ পরীক্ষা হয়, আইবিএ পরীক্ষায় আমি ওদের যে ইনিশিয়ালি রিটেন টেস্ট সেটাতেও আমি উত্তীর্ণ হই এবং ভাইভার জন্য আমাকে সিলেক্ট করা হয়। সো অ্যাট দ্যাট টাইম আই ওয়াজ ভেরি শিওর যে যেহেতু আমার মোটামুটি কমিউনিকেশন স্কিল ভালো, কথাবার্তা বলতে পারি, সো আমি ভাইভা পাস করে ফেলবো। কিন্তু টুইস্ট হয় যখন আমি ভাইভা পরীক্ষা দেওয়ার পরে যখন দেখলাম যে আসলে আমাকে প্রাইমারিলি সিলেক্ট করা হয়নি। মানে তখন 120 জন নেওয়া হতো, দ্যাট ওয়াজ ব্যাক ইন 2009। সো 120 জনের মধ্যে আমি নেই। সো আমার আলটিমেটলি ততদিন আমার ধ্যান জ্ঞান কল্পনা সবই ছিল আইবিএ। সো ওইটা যখন না পাই, যে ছোট বাচ্চাদেরকে আইসক্রিম না দিলে যেভাবে গড়াগড়ি করে কান্নাকাটি করে, আমার এক্স্যাক্টলি সেম অবস্থা হয়েছিল আর কি। আমার আম্মা এখনও প্রায় বলে যে তুই তো আইবিএর জন্য এভাবে কান্নাকাটি করছিলি। সো ওইটা আমারও মনে আছে। তো এরপরে আসলে সি ইউনিট এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য সপ্তাহ 10 দিনের একটা সুযোগ ছিল। সো এই সপ্তাহ 10 দিন আমার এখনও মনে আছে, রাতে মেবি 3-4 ঘন্টা ঘুমাতাম, বাকি পুরোটা সময় পড়াশোনা। এবং ওই পরিশ্রমটা আসলে আমার খুবই কাজে লাগে। আমি পরবর্তীতে জাহাঙ্গীরনগর সি ইউনিট, ডি ইউনিট এবং জাহাঙ্গীরনগর আইবিএতে চান্স পাই। এবং এর মধ্যে জাহাঙ্গীরনগর সি ইউনিটে সম্ভবত আমি সেকেন্ড হয়েছিলাম ভর্তি পরীক্ষাতে। ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিটে আমি চান্স পাই, জগন্নাথ ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় আমি চান্স পাই। তো পরবর্তীতে আমার রেজাল্ট যেহেতু জাহাঙ্গীরনগরে বেশি ভালো ছিল, সো আমি ভাবছিলাম যে যেহেতু ঢাকা ইউনিভার্সিটিতে হওয়ার চান্স কম, সো হয়তো আমি জাহাঙ্গীরনগরেই ভর্তি হব। তো পরবর্তীতে দেখলাম যে না, আমার স্বল্প প্রিপারেশন থাকলেও সি ইউনিটে হয়ে যায় এবং পরবর্তীতে আমি আমাদের ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজে ইন্টারন্যাশনাল বিজনেস ডিপার্টমেন্টে ভর্তি হই। আমরা ঢাকা ইউনিভার্সিটির গল্প শুনছিলাম এবং আপনি সেখানে পরবর্তীতে ভর্তি হলেন কোন বিভাগে যেন? ইন্টারন্যাশনাল বিজনেস। আচ্ছা, ইন্টারন্যাশনাল বিজনেস। পরবর্তীতে আপনি একটা প্রশিক্ষণ নিয়েছিলেন, সেটি আপনার জীবনের অনেক মোড় ঘুরিয়ে দিয়েছে, সেটি সম্পর্কে শুনে। ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরে আমরা যেটা করেছিলাম, যখন আমি থার্ড ইয়ারের স্টুডেন্ট, তো তখন হচ্ছে আমার উদ্যোক্তা হয়ে ওঠার যাত্রাটা আসলে ঢাকা ইউনিভার্সিটি থেকেই শুরু। আমি এবং আমার এক খুব ক্লোজ ফ্রেন্ড ছিল, সো আমরা মিলে ঢাকা ইউনিভার্সিটি টাইমস নামে ঢাকা ইউনিভার্সিটির একটা মিডিয়া পোর্টাল তখন আমরা লঞ্চ করি এবং এটা শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে ব্যাপকভাবে সাড়া ফেলে। আমরা ওই সময়ই আমরা ঢাকা ইউনিভার্সিটির সবগুলো ডিপার্টমেন্ট মিলে প্রায় 7 জনের একটা টিম এটার পেছনে কাজ করতাম এবং ওইটারও কনসেপ্ট ছিল যে ব্র্যান্ডিং পজিটিভ ঢাকা ইউনিভার্সিটি। কারণ তখন মিডিয়াতে ঢাকা ইউনিভার্সিটির বেশ নেগেটিভ সাইডগুলো আসতো। সো আমাদের প্ল্যান ছিল যে ঢাকা ইউনিভার্সিটির যে বিউটি বা ঢাকা ইউনিভার্সিটির যে নলেজ ডেপথ, সেই জিনিসটা হচ্ছে আমরা আমাদের লেখনীর মাধ্যমে তুলে ধরবো।
সো পরবর্তীতে যেটা হয়, একবার আমাদের ওই ডিউ টাইমসের থ্রুতেই আমরা ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজে 2 দিন ব্যাপী একটা কর্মশালায় জয়েন করার সুযোগ পাই। মেইনলি কর্মশালাটা ছিল হচ্ছে বিজনেস প্ল্যান ফরমেশনের উপরে। এটা তখন হচ্ছে ডিসিসিআই এর একটা 2000 উদ্যোক্তা তৈরিকরণ এরকম একটা কর্মশালা ছিল। তো তার আন্ডারে আমাদের এই ওয়ার্কশপটা। তো ওইখানে যখন যাই তখন পর্যন্ত আমি জানি হচ্ছে এটা জাস্ট একটা র্যান্ডম 2 দিনের ট্রেনিং সেশন, এবং এটার পরে হচ্ছে আমাদেরকে একটা সার্টিফিকেট দেওয়া হবে। কারণ ততদিন পর্যন্ত আমি জানি যে আমি যেহেতু দিন শেষে বিজনেস ফ্যাকাল্টিতে পড়তেছি, সো আমাকে এখান থেকে একটা এমএনসিতে চাকরি পেতে হবে। সো ওইখানে যত বেশি সার্টিফিকেট দেখানো যায় তত বেশি হয়তো ভাইভাতে আমি ইমপ্রেস করতে পারবো। সো এই কনসেপ্ট নিয়েই আমি আমাদের ওই কর্মশালাটায় জয়েন করি। কিন্তু যেটা হয়, 2 দিন আমাদের ওই সেশনটা শেষ হওয়ার পরে আমাদেরকে বলে যে আপনি এখন একটা রিয়েল বিজনেস প্ল্যান সাবমিট করেন। ওনারা হচ্ছে সব ফরম্যাট এবং ক্যালকুলেশন এগুলো বুঝায় দেন। তো কিন্তু যেটা হচ্ছে আমাকে একটা নতুন বিজনেস প্ল্যান তাদেরকে প্রেজেন্ট করতে হবে, এবং আপন প্রেজেন্টিং দ্যাট প্ল্যান আমাকে হচ্ছে সার্টিফিকেট দেওয়া হবে। সো এখন চিন্তা করতেছি 2 দিন ধরে সারাদিন এখানে বসেছিলাম, এখন যদি সার্টিফিকেট না পাই তাহলে একটু বিশাল লজ্জার বিষয় হয়ে যায়, বা আমার আলটিমেটলি টাইম ইনভেস্ট করাটা লস হয়ে যায়। তো তখন চিন্তা করতে থাকি আমি, এবং যেহেতু আমার ডিউ টাইমসের প্রায় 30 জন সদস্য এখানে ছিল, সো আমরা 4-5 জন করে একটা গ্রুপ করে নিয়েছিলাম। সো তখন ভাবতে থাকি যে আসলে কি কনসেপ্ট দিলে লোকজন এখানে পছন্দ করবে। তো তখন আমার ছোটবেলার একটা ঘটনা মনে পড়ে আর কি। সেটা হচ্ছে ব্যাক ইন 2002 বা 2003, তখন আমি ক্লাস 6-এর স্টুডেন্ট। তো আমার এক চাচা, উনি হচ্ছে তো অসুস্থতার জন্য আমেরিকা গিয়েছিলেন। তো ওইখানে পরে ট্রিটমেন্ট করিয়ে সুস্থ হয়ে দেশে ফিরে আসেন। তো উনি যেটা করেন, স্বাভাবিকভাবে যখন মানুষ বিদেশ থেকে আসে সবার বাসায় তো কিছু গিফট এবং হচ্ছে চকলেটস এগুলো নিয়ে আসেন। সো আমার চাচাও প্রত্যেকটা বাসায় এরকম একটা গুডিজ ব্যাগ পাঠিয়ে দিয়েছিলেন। সো আমাদের বাসায় চকলেটস এবং আদার্স জিনিসের সাথে জাস্ট এতটুক সাইজের একটা গিফট বক্স আসে, ওইটার মধ্যে স্ট্যাচু অফ লিবার্টির স্কেচ করা ছিল আর কি। তো যখন এই বক্সটা আমি খুলি, সো আই ওয়াজ রিয়েলি অ্যামেজড যে জীবনে প্রথমবার তখন আমি হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টির একটা মিনিয়েচার দেখতে পাই, এবং এই মিনিয়েচার কনসেপ্টটা আসলে তখন আমার মাথায় আসে। আব্বা যেহেতু ব্যাংকে ছিলেন, সো আব্বাকে জিজ্ঞেস করতেছিলাম যে এগুলা কি বাংলাদেশে কোথাও হচ্ছে কিনা। সো বাবা বললেন, না আমি তো ব্যাংকিং লাইনে আছি, যদি এরকম কোনো কাজ হতো হয়তো আমার চোখে পড়তো আর কি। সো ওই জিনিসটা না, ওই স্মৃতিটা আসলে আমার মাথায় থেকে যায় যে আচ্ছা, যদি স্ট্যাচু অফ লিবার্টি একটা মিনি ভার্সন আমার বাসায় এসে পড়ে, সো কেননা বাংলাদেশের যে সংসদ ভবন আছে, স্মৃতিসৌধ আছে, এটাও তো বিদেশে যেতে পারে। সো এই কনসেপ্টটাই যেহেতু আমাকে বিজনেস প্ল্যানের একটা টোটাল ফরম্যাট দিয়ে দেওয়া হয়, ওইটার মধ্যেই আমি টোটাল আমার কনসেপ্টটা পুট ইন করে একটা প্রেজেন্টেশন রেডি করি। এবং যেদিন প্রেজেন্টেশন করতে যাই সেদিন হচ্ছে তখন ডিসিসিআই এর প্রেসিডেন্ট ছিলেন সবুর খান স্যার, এবং আদার্স যারা ডিরেক্টর ছিলেন তারা সামনে ছিলেন, এবং তারা আমার প্রেজেন্টেশনটা খুবই অ্যাপ্রিসিয়েট করেন। সো এবং অ্যাপ্রিসিয়েট করার পরে যখন সার্টিফিকেট গিভিং সেরিমনি আসে, তো সবুর খান স্যার নিজে এসে আমাকে বলেছিলেন যে দেখো বাবা, আমি জানি না তুমি এটাকে আসলে একটা একাডেমিক প্রেজেন্টেশন হিসেবেই দেখেছো কিনা, কিন্তু তুমি যদি এটাকে নিয়ে বিজনেস করার পরিকল্পনা করো, আমার মনে হয় এটা বেশ ভালো কিছু হবে, কারণ বাংলাদেশে জেনুইনলি এই জিনিসটা নাই। সো দ্যাট ওয়াজ দ্য টার্নিং পয়েন্ট। যখন ডিসিসিআই প্রেসিডেন্ট নিজে থেকেই কথাটা বলে, সো ইট অ্যাকচুয়ালি ইন্সপায়ার্ড মি, এবং ওই জায়গা থেকেই আসলে উদ্যোক্তা হওয়ার যে স্বপ্ন বা কিছু একটা করা যায় নিজে থেকে, সেটা শুরু হয়। তারপর এরপরে যেটা হয়, তখন আমি হচ্ছে বিবিএ ফাইনাল সেমিস্টার স্টুডেন্ট। সো এরপরে বিবিএ, তারপর হচ্ছে এমবিএ কমপ্লিট করা হয়। তো যেহেতু ততদিনে আমি জানি যে আসলে আমি অর্ডিনারি বা হচ্ছে গিয়ে রেগুলার জব লাইনে যাচ্ছি না, আমি একটু এন্টারপ্রেনারশিপে যেতে চাই। সো আমি এমবিএ ফাইনাল সেমিস্টার থেকেই এগুলো নিয়ে একটু কাজ করা শুরু করি, যে আসলে এটার জন্য কি কি করা যায় বা এটা আসলে কিভাবে বানাবো। দেখেন, আমি বিজনেসের স্টুডেন্ট, আমি হয়তো মার্কেটিং বা অ্যাকাউন্টিং এই সার্ভিসটা দিতে পারবো, কিন্তু আমি চাচ্ছিলাম বাংলাদেশের স্মৃতিসৌধর মিনিয়েচার, আমি চাচ্ছিলাম সংসদ ভবনের মিনিয়েচার। সো ওইটা তো আমি আসলে জানি না আমি কিভাবে বানাবো। তো তখন হচ্ছে আমি ঢাকা ইউনিভার্সিটির চারুকলা বিভাগে যাই। ওইখানে সিরামিক ডিপার্টমেন্টে তখন প্রফেসর ছিলেন প্রফেসর রবিউল ইসলাম স্যার। তো স্যারের কাছে আমি যাই যে স্যার, আমি তো আসলে এরকম একটা কনসেপ্ট নিয়ে কাজ করতে চাচ্ছি, আমাকে কি একটু এরকম কারোর সাথে ট্যাগ ইন করে দেওয়া যায় কিনা, যে হচ্ছে এরকম মিনিয়েচার কাজ করে। তো স্যার সপ্তাহখানেক সময় নেন এবং পরবর্তীতে আমাকে পরিচয় করে দেন যিনি বর্তমানে আমাদের ক্রিয়েটিভ হেড, রবিউল হোসেন ভাইয়ের সাথে। তো রবিউল হোসেন ভাই অলমোস্ট 3 থেকে 4 মাস নিয়েছিলেন আমাদের প্রথম প্রোডাক্টটা বানাতে, এবং প্রথম প্রোডাক্টটা ছিল আহসান মঞ্জিল। এবং যখন ওই প্রোডাক্টটা আমাদের হাতে আসে, দেন উই সেড না, আচ্ছা আমরা তাহলে মোর অর লেস ইন্টারন্যাশনাল মানের একটা মিনিয়েচার করতে পারতেছি, সো লেটস স্টার্ট আওয়ার জার্নি উইথ আওয়ার ভেঞ্চার।
মানে জার্নিটা তো এত সহজ ছিল বলে আমার মনে হয় না, কারণ পদে পদে তো নিশ্চয় বাধা এসেছে। তো 3-4 মাস ধরে যে আহসান মঞ্জিল তৈরি হলো, শুরুতেই কি পছন্দ হয়েছিল? মানে শুরুটাই কি অনেক ভালো ছিল? শুরুটা অবশ্যই ভালো ছিল না, কারণ এখানে একটা জিনিস অ্যাড না করলেই না। হাত বাক্স কিন্তু শুরু করেছিলাম আমরা 2016 শেষে, মানে এই যে পরীক্ষা নিরীক্ষার বিষয়টা আসতেছে বা রবিউল ভাইকে কাজ করতে দেয়া, সেটা আসলে এসেছিল 2016 শেষে। ওয়্যারএস আমার পড়াশোনা MBA সহ কিন্তু শেষ হয়ে গিয়েছিল 2015 অগাস্ট বা সেপ্টেম্বরের দিকে। সো মাঝখানে কিন্তু অলমোস্ট 1.5 বছর সময় ছিল। সো এই 1.5 বছরে তো আমি জাস্ট কনসেপ্ট নিয়ে ঘুরতে পারি না, এবং দিন শেষে আমি মিডল ক্লাস ফ্যামিলির একটা ছেলে। সো এখান থেকে তো বাসা থেকে তো একটা প্রেশার ছিল যে তুমি আসলে কি করতেছো। বাবার অনেক ইচ্ছা ছিল পরবর্তীতে আমি যেন BCS দিই, কিন্তু যেহেতু আমার স্বপ্ন আমি অন্য জায়গায় দেখে ফেলেছি, সো ওই সময়টা আসলে খুবই টাফ ছিল। সো ওই সময় আমি যেটা করতাম, তখন আমি বিডি সুভিনির নামে আরেকটা সেপারেট ফার্ম চালু করি, যেটা দিয়ে হচ্ছে আমরা বিভিন্ন প্রমোশনাল গিফট আইটেম করতাম কোম্পানিগুলোর জন্য, এবং ওইটা প্রায় 1.5 বছর আমি কন্টিনিউ করি। ওইখান থেকে যে প্রফিটটা আসে সেটাকে আমি খুব ইজিলি 2 ভাগ করতাম, 1 ভাগ ফ্যামিলির জন্য, আরেক ভাগ হচ্ছে নিজের জন্য রাখতাম না, হাত বাক্স বা আমাদের নতুন যে ভেঞ্চার আসবে সেটার ক্যাপিটাল হিসেবে। সো ওই সময়টা ডেফিনেটলি অনেক টাফ গিয়েছে, এবং পরবর্তীতে যখন আমরা হাত বাক্সর প্রোডাক্ট বা হচ্ছে আহসান মঞ্জিলটা ডেভেলপ করি, এরপরে আসলে আমাদের সেকেন্ড লেভেল অফ চ্যালেঞ্জ আসা শুরু করে। আচ্ছা, প্রথমত হচ্ছে র ম্যাটেরিয়াল। আমরা আসলে জানতাম না যে আসলে কোন র ম্যাটেরিয়াল দিয়ে এটা বানানো যাবে। প্রথমে আমরা ভাবলাম যে আচ্ছা আমরা টেরাকোটার মতো করে ফায়ারিং দিয়ে জিনিসটা বানায় ফেলবো, কিন্তু বানানোর পর দেখা গেল জিনিসটা খুবই ভঙ্গুর, একটু জাস্ট জোরে করে পড়লেই ভেঙে যাচ্ছে। তারপরে ভাবলাম যে না, আমরা লেটস মুভ টু প্লাস্টার অফ প্যারিস। প্লাস্টার অফ প্যারিস আউটপুট খুব ভালো আসে, কিন্তু এটা আরও নরম, মানে ম্যাটেরিয়ালটা এমনও হয়েছে যে আমাদের মোটরসাইকেলে ঝুলিয়ে এই জিনিসটা নিয়ে যাচ্ছিলাম একটা মিটিং থেকে আমাদের অফিসে। সো মোটরসাইকেলের সাথে ঘষা খেয়ে এটার এক পাশ মানে পুরো বিধ্বস্ত হয়ে যায়। সো ভাবলাম যে না, এই জিনিসও বানানো পসিবল হবে না। দেন আমরা ইন্টারনেটে একটু ঘাটাঘাটি করলাম যে ইন্টারন্যাশনালি এই জিনিসগুলো কী দিয়ে বানায়। তো তখন আমরা জানতে পারলাম যে এগুলো হচ্ছে মার্বেল স্টোন ডাস্ট দিয়ে তৈরি। দেন উই প্রোডাক্ট সোর্সিং করে নতুন করে মোল্ড করে দেন আমাদের প্রোডাকশনটা চালু করা হয় আর কি। আর এর পাশাপাশি আমি বলবো যে ওই সময় যেটা আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল সেটা হচ্ছে নলেজ ব্যারিয়ার। দেখেন আমরা বাংলাদেশে কিন্তু তাজমহলের মিনিয়েচার দেখে অভ্যস্ত, এটা মোটামুটি সবখানে আপনি পাবেন, দোয়েল চত্বর থেকে শুরু করে বড় বড় সুপার শপেও হয়তো এটা পাবেন। কিন্তু স্মৃতিসৌধর যে একটা মিনিয়েচার হতে পারে, আমার আহসান মঞ্জিলের মিনিয়েচার হতে পারে, এটা আসলে আমাদের দেশের মানুষজনকে তখনও বুঝতে পারতো না, বা হচ্ছে তখন আর জানতো না। সো এই যে নলেজ ব্যারিয়ার, যে আপনি ভাই বাসায় কেন তাজমহল রাখবেন, আপনি স্মৃতিসৌধ রাখেন, বা আপনি তাজমহল রাখেন তার পাশাপাশি স্মৃতিসৌধও রাখেন, দুইটা জিনিসই আপনি কেন রাখতেছেন না, এটা দিয়েও বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা যায়। এই নলেজটা মানুষকে বুঝাতে বা এই ইনফরমেশন মানুষকে দিতে আমাদের প্রায় বছরখানেক সময় লেগে গিয়েছিল, এবং ওই সময়টা আসলে আমাদের খুবই খুবই চ্যালেঞ্জিং ছিল। এবার আমার একটু জানতে ইচ্ছে হচ্ছে যে নামটা কেন হাত বাক্স, এই নামটা কেন? হাত বাক্স এই নামটা হচ্ছে আমার যে কোন ফাউন্ডার রবিউল হোসেন ভাই, ওনার কনসেপ্ট ছিল। হাত বাক্স কনসেপ্টটা এই জন্য যে আমরা তো সুভিনির নিয়ে বিজনেস করতেছি, তো সুভিনির মাস্ট হ্যাভ টু কাম ইন আ ভেরি গুড গিফট বক্স। সো ওই যে বক্স, আর আলটিমেটলি যেহেতু গিফটগুলো হ্যান্ড টু হ্যান্ড দেওয়া হয়, যখন আমি খুব প্রেশিয়াস কোনো একটা গিফট কাউকে দিব, আমি কিন্তু খুব ভালোবাসা নিয়েই হাতে হাতে ওই জিনিসটা দিব। সো গিফটের কোম্পানি বক্সে যাবে, হাতে হাতে দিব, হাত বাক্স, সিম্পল কনসেপ্ট, ওইভাবে হাত বাক্সের নাম করা। আচ্ছা, আরো ভালো লেগেছে যে বক্স না রেখে বাক্স লিখেছে। হ্যাঁ, বাক্স লিখেছে। না, আমরা এরকম পাই, অনেকেই আমাদেরকে ফোন দিয়ে বলে ভাই হ্যান্ড বক্স থেকে বলতেছেন, ভাই হাত বক্স, ভাই আপনারা এমন আমি অনেক পেয়েছি। আমরা সুভিনির বেচি, অনেকে আমার কোম্পানির নামের জন্য মনে করে যে আমরা বাক্স বেচি। তো অনেকে ফোন দিয়ে ভাই আমার 500 কেকের বাক্স লাগতো, আপনাকে দিতে পারবেন কি? তো দিস আর দ্য থিংস দ্যাট হ্যাপেন। আচ্ছা, এমনিতে 2016 সালে শুরু হলো হাত বাক্স। তো শুরুতে কজন ছিলেন আপনারা পার্টনার? আমাদের পার্টনার শুরু থেকে আমরা 4 জন ছিলাম, এবং ওই সময় আমাদের একজন এমপ্লয়ি ছিল। আমাদের ওই এমপ্লয়িকে আমরা আমাদের এখানে নিয়োগ দিই হচ্ছে 2017 শেষে, কারণ ততদিন পর্যন্ত আমরা প্রোডাক্ট বানাতে পারতেছিলাম না। আর হচ্ছে একটা প্রোডাক্ট দিয়ে তো আসলে মার্কেটে নামা যায় না। আমাদের আহসান মঞ্জিলি আমরা একটা প্রোডাক্ট যেটা 4 মাস লেগেছিল, কার্জন হল বানাতে আমাদের 6 মাস লেগেছিল, 1 বছর কিন্তু এখানে শেষ। সো পরবর্তীতে রবিউল ভাই হচ্ছে 2 মাসের মধ্যে আরও 2-3টা মিনিয়েচার নিয়ে আসে, অপরাজেয় বাংলা, শহীদ মিনার এবং লালবাগ কেল্লা,
এবং এই 5টা প্রোডাক্ট নিয়ে আমরা হচ্ছে তখন 2017 নভেম্বরে আমরা এটাকে অনলাইনে লঞ্চ করি আর কি। আচ্ছা, শুরু থেকেই কি উনি ছিলেন রবিউল, যিনি উনি ছিলেন ক্রিয়েটিভ? আচ্ছা, এখনো তিনি আছেন? এখনো তিনি আছেন। আচ্ছা, তো শুরু থেকে আপনি বলছিলেন আহসান মঞ্জিল, তারপরে আরেকটা লালবাগ কেল্লা, কার্জন হল, স্মৃতিসৌধ, শহীদ মিনার, এগুলো নিয়ে কাজ করা হয়। আচ্ছা, এগুলো ম্যাটেরিয়াল কি ছিল? আমাদের ওই ম্যাটেরিয়ালটা ছিল হচ্ছে মার্বেল স্টোন, যেটা আপনি অনলাইন থেকে? হ্যাঁ, অনলাইন থেকে আমরা সোর্সিং না, ঠিক ওই সময় আমরা আইডিয়েশনটা নিতে পেরেছিলাম যে কি ম্যাটেরিয়াল দিয়ে কাজ করা যেতে পারে। সো পরবর্তীতে ওইটা আমরা লোকালি সোর্স করতে সক্ষম হই। শুরুতে আপনাদের লগ্নি কত ছিল? আমাদের প্রথম ইনভেস্টমেন্ট ছিল 4.5 লাখ। 4.5 লাখ? 4.5 লাখ। আচ্ছা, যেটি সুস্মিতা জানাচ্ছিল এখন প্রায় 6 কোটি, এখন কিংবা হয়তো তারও বেশি। হ্যাঁ, তারও বেশির দিকে চেষ্টা করতেছি। তো এখন মোট কতজন কর্মী রয়েছে? এখন আমাদের ফুল টাইম কর্মী অলমোস্ট 57 জন। আচ্ছা, সুস্মিতা কি বলো? আমার তো বেশ ইন্টারেস্টিং লাগছে যে একটা বিজনেস আইডিয়া থেকে আজকের এই যাত্রাটা। আমি ভাবছি যে তুমিও মনে মনে কোনো বিজনেস প্ল্যান করছো, তাই না? অনেক কঠিন কাজ আমার সেক্টর। কঠিন না, কি বলেন? কঠিন, অবশ্যই কঠিন না, জাস্ট লেগে থাকতে হবে। লেগে থাকলে এনিথিং ইজ পসিবল। এটা হাত বাক্স হোক বা জুতার বাক্স হোক, যদি কনসেপ্ট থাকে এবং মনে হয় যে এটা থেকে আমি আউটপুট আনতে পারবো, দেন লেগে থাকলে ওটাতে সফলতা ডেফিনেটলি আসবে। আচ্ছা, যখন আপনারা 1.5 বছর মানে 2016 সাল থেকে শুরু করে 17 নভেম্বরে গিয়ে আপনারা শুরু করলেন, এই সময়টা আপনি কি কোনো চাকরি করতেন কিংবা কোনো অন্য কিছু করতেন? হ্যাঁ, ওই যেটা আমি বলছিলাম যে আমাদের আরেকটা ফার্ম ছিল বিডি সুভিনির, যেটা হচ্ছে আমরা বিভিন্ন কর্পোরেট হাউসগুলোতে প্রমোশনাল গিফট আইটেম সাপ্লাই করতাম। সো ওই বিজনেসটা আমরা ধরে রেখেছিলাম, কারণ আমরা বুঝতেছিলাম যে এখান থেকে আসলে খুব দ্রুত টার্নওভার আসবে না, এবং হচ্ছে আমরা যেহেতু R&Dতেই প্রায় 1.5 বছর লেগে গিয়েছে, সো ডেফিনেটলি দেয়ার মাস্ট বি অ্যানাদার সোর্স অফ ইনকাম, কারণ ফ্যামিলিকে তো সাপোর্ট দিতে হয়। এই সময় কি ফ্যামিলি আপনাদের সাপোর্ট করেছিল, মানে মোরালি আপনাদেরকে? ইনিশিয়ালি আব্বা আম্মা খুব একটা খুশি ছিলেন না, কারণ হচ্ছে তখনও তো আমি দেখাইতেই পারিনি যে আমি কি বানাতে চাচ্ছি বা আমার প্রোডাক্টটা কীরকম হবে। সো ওই জায়গাটাতে আমি আসলে তখন একটু তো ডিফিকাল্টিস ছিল আর কি, এবং 2016 শেষে আমার বিয়ে হয়ে যায়। সো তখন তো ফ্যামিলি এক্সপেকটেশন আরো বেড়ে যায়, অনেক কিছু আছে। এবং শুরুতে যেটা আমি বলছিলাম যে মন ভালো হয়ে গেছে এত সুন্দর সুন্দর জিনিস দেখে। দর্শক, আপনাদের এক এক করে আমরা সবকিছুর সাথে পরিচয় করিয়ে দেব, এবং আমার সামনে যেটি আছে সেটি একটু হাতে নিতে চাই। লালবাগ। হ্যাঁ, লালবাগ কেল্লার দক্ষিণ তোরণ। বাহ, এখানে কি কত ছবি তুলেছি আজকে, একটু পুরো লালবাগকে হাতে নিয়ে ছবি তুলেছি। এটি কবে করেছেন, মানে প্রথম লালবাগটা কবে করেছেন? প্রথম লালবাগ যেটা হাত বাক্সর লালবাগ আর কি, সেটা হচ্ছে আমরা 2018-র দিকে এটা প্রথম মডেলিং করা হয় আর কি। কবে? 2018-তে এটা আমাদের প্রথম লঞ্চ করা হয়। আচ্ছা আচ্ছা, এটি এখন তো সব জায়গাতেই পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এটির দাম কত? এটি এখন হচ্ছে আমাদের 1500 টাকা করে। আচ্ছা, অনলাইনে তো পাওয়া যাচ্ছে? হ্যাঁ, আমাদের এই প্রোডাক্টগুলো তো আমাদের নিজস্ব যে সোশ্যাল মিডিয়া পেজগুলো সেখানে আছে, আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে অ্যাভেলেবেল। এর পাশাপাশি আমাদের নিজস্ব ওয়েবসাইট hatbaksho.com, সেখানে অ্যাভেলেবেল আছে। কিন্তু অনেকেই দেখা যায় যেহেতু এগুলো একটু সুভিনির টাইপ আইটেম, মানুষজন হাতে ধরে দেখে এটা নিতে চান। সো সেই জিনিসটাকে মাথায় রেখে আমরা শপ ইন শপ মডেলে অনেকগুলো ব্র্যান্ডের সাথে কোলাবোরেট করেছি। যেমন আমাদের ইউনিমার্টের সবগুলো ব্রাঞ্চে আমাদের প্রোডাক্টগুলো পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি যাত্রা, বাংলার মেলা, কে ক্রাফট, অন জোনস এরকম সহ আমাদের অল ওভার দ্য কান্ট্রি প্রায় 80টা স্পটে আমাদের প্রোডাক্টগুলো ফিজিক্যালি অ্যাভেলেবেল আছে। বাহ, এবং প্রতিটা প্রোডাক্টই এত সুন্দর। আমি এটা একটু দেখাতে চাই। আমাদের বাংলাদেশের একটি মানচিত্র আছে, আমাকেও দেখাও। এই যে ওয়াও, সব বিভাগগুলোকে এক একটা এক এক রং করে দেওয়া আছে, চমৎকার। আমাদের প্রোডাক্টগুলোর মেইন স্পেশালিটি হচ্ছে এগুলো হচ্ছে কমপ্লিটলি হ্যান্ড ফিনিশড, মানে অবশ্যই আমরা একটা ফর্মা ইউজ করি, কিন্তু প্রোডাক্টটাকে এরকম ফিনিশিংয়ে টোটালটা হাতে আনা হয় এবং টোটালটা হচ্ছে হ্যান্ড পেইন্টেড। এখন তো আপনারা সিদ্ধহস্ত হয়ে গেছেন, তো এগুলো করতে এখন কত সময় লাগে একটা কাজ করতে? এটা হচ্ছে যেমন আমি যদি দুইটা পার্ট আর কি, একটা হচ্ছে আমাদের প্রোডাকশন আর একটা হচ্ছে কালার। আমাদের প্রোডাকশনে দেখা যায় যে এক একটা প্রোডাক্ট বের হতে মোটামুটি 20 থেকে 30 মিনিটের মতো সময় লাগে, আর যখন এটা ম্যানুয়ালি কালার করা হয় তো এক একটা প্রোডাক্ট ডিপেন্ডিং অন ডিজাইন 10 থেকে 15 মিনিটের মতো লাগে।
আচ্ছা, যেমনটা আমরা শুনছিলাম, আমি শুরুতে জানাচ্ছিলাম দর্শকদের যে নবাবগঞ্জ এবং লালবাগ এই জায়গাগুলোতে আপনাদের কারখানা আছে। কারখানা সম্পর্কে একটু শুনি, কতজন মোটামুটি কাজ করে আমাদের লালবাগ এটা হচ্ছে মেইনলি আমাদের অ্যাসেম্বলি সেন্টার। এখানে হচ্ছে আমাদের কালার আর্টিস্টরা বসেন এবং তারা এই প্রোডাক্টগুলোকে কালার ওয়ার্কটা কমপ্লিট করে থাকেন। এবং যেমন এটা ফ্রিজ ম্যাগনেটের হচ্ছে ম্যাগনেট অ্যাটাচ করা এবং প্যাকেজিং, সেগুলো হচ্ছে আমাদের লালবাগে মেইনলি করা হয়। লালবাগ আমাদের অফিসে মোটামুটি আমাদের কর্মী সংখ্যা হচ্ছে 25-এর মতো। আর আমাদের ফ্যাক্টরি সেটা হচ্ছে আমাদের নবাবগঞ্জে হচ্ছে আমাদের একসাথে 2টা ফ্যাক্টরি রান করা হয়। একটা হচ্ছে এই মার্বেল স্টোনের কাজগুলো করা হয়, আর এই ফ্রেম যেগুলো আছে, ফ্রেম তো কাঠের কাজ আর কি। সো আমাদের ওইখানে মেইনলি ফ্রেমিং এরও একটা সেপারেট সেটআপ দেওয়া আছে। ওইখানে হচ্ছে আমাদের প্রায় 15 জনের মতো একটা টিম কাজ করছে। আচ্ছা, আমরা এগুলো শুনবো, তবে তার আগে একটু রিক্সা দেখাও আমাকে। হ্যাঁ, বাংলাদেশের ঐতিহ্যবাহী রিক্সা। একবার বিদেশ থেকে একজন এসে আমার কাছে খুব চাইছিল যে বাংলাদেশের কোনো সুভেনির আছে কিনা রিক্সার। তো কেন যেন সেদিনই কোথাও পাচ্ছিলাম না। ওর হাত বাক্সের পেজটা থাকলে হয়তো পেয়ে যেত। এবং এটা খুবই আমার কাছে মনে হয় যে আমাদের জন্য একটা দুর্ভাগ্য যে বাইরের দেশে গেলে আমরা যেমন দেখি বিভিন্ন তাদের ঐতিহাসিক স্থাপনাগুলোর সুভেনিয়ার, যেমন আমার বাসা তো একটা আছে আইফেল টাওয়ারের একটা রেপ্লিকা, বা যে উনি যেমন বলছিল তাজমহল, কিন্তু বাংলাদেশে এই জিনিসটা খুব একটা অ্যাভেলেবেল ছিল না, যে কারণে হ্যাঁ এখন তো হাত বাক্সের দৌলতে আছে। এখন তোমার বাসায় স্মৃতিসৌধ পাওয়া যাবে, একটু দেখাও। একদম, এই যে আমার হাতে স্মৃতিসৌধ। এই যে স্মৃতিসৌধ করা কিংবা লালবাগ কিংবা এই যে মানচিত্র, কি কি করা হবে, ক্রিয়েটিভ ডিসিশনগুলো কে নেয় আসলে? ক্রিয়েটিভ ডিসিশন আমাদের একটা সেপারেট টিম আছে আর কি R&D করার জন্য। ওরা মেইনলি হচ্ছে আমাদের কাস্টমার ডিমান্ডটাকে ওরা একটু অ্যানালাইজ করে। ছোট্ট একটা মজার ঘটনা একটু অ্যাড করতে যাচ্ছি। আমরা ইনিশিয়ালি কিন্তু শুধু মিনিয়েচার কনসেপ্ট নিয়েই কাজ করব ভেবে আর কি শুরু করা। আমরা যখন মিনিয়েচারগুলো করি, সো একটা সার্টেন টাইম পরে যেহেতু মিনিয়েচারে আমাদের ভ্যারাইটি কম ছিল এবং দামগুলো দেখা যাচ্ছে যে 1500, 2000, 2200 এরকম টাকা ছিল আর কি। সো এইটার ডিমান্ডটা আর কি ফল করা শুরু হয়। তো আমাদেরকে একজন কাস্টমারই নিজে থেকেই আমাদেরকে যোগাযোগ করেন এবং উনি বলেন যে আচ্ছা দেখেন, আপনাদের তো মিনিয়েচারগুলো সাইজে বড়, দামও বেশি, সো আমি চাইলেও দেখা যায় 2টা বা 3টার বেশি ক্যারি করতে পারছি না, এবং আপনারা তো মেইনলি প্রোডাক্ট বানাচ্ছেন যেন আমরা বিদেশে এগুলা নিয়ে যেতে পারি, সো কেননা আপনার ফ্রিজ ম্যাগনেট নিয়ে কাজ করতেছেন। সো দ্যাট ওয়াজ দ্য পয়েন্ট যে আমরা তখন ভাবা শুরু করি যে আচ্ছা দেন ফ্রিজ ম্যাগনেটও একটা হতে পারে। এবং দেখা যাচ্ছে যে পরবর্তীতে আমার একটা মিনিয়েচারের দামে প্রায় 4 থেকে 5টা ফ্রিজ ম্যাগনেট এসে পড়তেছে। সো দ্যাটস হাউ হাত বাক্স ইভলভ। আমরা যেটা করি, আমরা টোটালি কাস্টমার সেন্ট্রিক, এবং কাস্টমার আমাদেরকে যেভাবে ব্রিফ করেন এবং তাদের নিড সম্পর্কে আমাদেরকে জানান, সো ওইভাবে আমরা প্রোডাক্টগুলো ডিজাইন করতে পছন্দ করি আর কি। সো যেটা বলছিলাম, আমাদের একটা সেপারেট R&D টিম আছে। এটা মেইনলি হচ্ছে আমাদের অনলাইন টিমের সাথেই মার্চ করা। ওরা মেইনলি কাস্টমার ডিমান্ডগুলো অ্যানালাইজ করে এবং নতুন কি ট্রেন্ডে আছে, ইন্টারন্যাশনালি কি সুভিনিরগুলো যাচ্ছে, বা বাংলাদেশে এখন কোন ট্রেন্ডটা চলছে সেটাকে কিভাবে আমাদের প্রোডাক্ট লাইনে মার্চ করা যায়, এটা নিয়ে কাজ করেন। আর পরবর্তীতে ওইখান থেকে একটা শর্ট লিস্টেড রিপোর্ট চলে যায় আমাদের ক্রিয়েটিভ হেডের কাছে, রবিল হোসেন ভাইয়ের কাছে। দেন ওইখান থেকে উনি একটা শর্ট লিস্ট করে ওনার মতো করে ডিজাইন করেন। এই বছর আপনারা কোন মিনিয়েচার কিংবা কোন কাজগুলো করছেন? এই বছর তো দেশে অনেক ঘটনা ঘটে গেছে। এই বছর দেশে অনেক ঘটনা ঘটেছে, আমরা সেটাকে মাথায় রেখে অলরেডি হচ্ছে আমাদের যেটা স্বাধীনতা 2.0 বলা হচ্ছে, বা যারা এটার নামকরণ যেভাবে করা হয়েছে, ওইটার সাথে সামঞ্জস্য রেখে আমরা কিছু সুভিনির সেট অলরেডি ডেভেলপ করেছি। সেখানে টি শার্ট থেকে শুরু করে ফ্ল্যাগের ব্যান্ডেনা, এবং হচ্ছে আমরা কিছু ফ্রিজ ম্যাগনেট, এবং আমাদের এই আন্দোলন চলাকালীন তো খুব মাস্টারপিস কিছু ছবি আমরা দেখেছি, মাস্টারপিস কিছু সিনারি আমরা দেখেছি, ওগুলাকেও ফ্রেমিং করে আমরা অ্যাজ আ সুভিনির অফ স্বাধীনতা 2.0 এটা এভাবে আমরা প্রমোট করছি আর কি। আর এর পাশাপাশি আমাদের ভেহিকেল সিরিজটা খুবই জনপ্রিয়। আমাদের রিক্সা, ট্যাক্সি, ট্রাক এগুলো হচ্ছে ইন্টারন্যাশনালিও প্রচুর জনপ্রিয়। বিশেষ করে যাত্রা এবং ইউনিমার্টের তো প্রচুর ফরেন ক্লায়েন্ট আসেন, সো ওনারা এই জিনিসটার ব্যাপারে খুবই পজিটিভ ফিডব্যাক দিয়েছেন। সো এটার আমরা আরও একটা ভার্সন নিয়ে এসেছি অলরেডি। আমাদের এখন টোটাল বাংলাদেশে যতগুলো ভেহিকেল আছে, ইনক্লুডিং বাইসাইকেল, ভ্যান, গরুর গাড়ি, সবগুলোর আমরা আরেকটা নতুন সিরিজ করেছি। আর সামনে যেহেতু 16ই ডিসেম্বর এবং নিউ ইয়ার আসতেছে, তো ওগুলো মাথায় রেখে আমরা বেশ কিছু ডেস্কটপ ক্যালেন্ডার
এবং স্মৃতিসৌধ কেন্দ্রিক কিছু প্রোডাক্ট ডেভেলপ করছি। চমৎকার। আপনার থেকে একটু জানতে চাই বর্তমানে কতগুলো ক্যাটাগরিতে আপনাদের কাজটা হচ্ছে? আমাদের প্রোডাক্ট মেইনলি ক্যাটাগরি হচ্ছে 14টা। 14টা ক্যাটাগরির মধ্যে আমরা চেষ্টা করি প্রতি বছরই প্রত্যেকটা ক্যাটাগরিতে অ্যাটলিস্ট 2 থেকে 4টা প্রোডাক্ট লঞ্চ করতে, এবং এই মুহূর্তে আমি যদি প্রোডাক্ট ডাইভার্সিটি বলি তাহলে 14টা ক্যাটাগরিতে আমাদের 200-র বেশি প্রোডাক্ট আমরা অফার করছি ক্লায়েন্টদের। সুস্মিতা, তুমি তো বলেছিলে শুরুতে, তখনই আমি ভেবেছিলাম 14টা ক্যাটাগরিতে 200টা আইটেম। এখানে ফ্রেমে কি আছে একটু দেখাতে? সুস্মিতা একটু দেখাও। এটা হচ্ছে আমাদের ফ্রেম বাংলাদেশ বলি এটাকে আমরা। এখানে হচ্ছে আমাদের স্বাধীনতা এবং আমাদের সার্বভৌমত্বের সাথে যে জিনিসগুলো জড়িত, আমাদের পতাকা, আমাদের মানচিত্র, স্মৃতিসৌধ, শহীদ মিনার সবগুলোকে একসাথে নিয়ে আসা। এই প্রোডাক্টটা আমরা সর্বপ্রথম ইন্ট্রোডিউস করেছিলাম 2018 সালে, এবং আফটার 6 ইয়ার্স এখনো এই প্রোডাক্টটার আমরা ইকুয়ালি ডিমান্ড পাচ্ছি। এই ফ্রেমগুলোর দাম মোটামুটি কত থেকে? আমাদের ফ্রেমগুলোর আমরা দাম ভ্যারি করে। একেবারে ছোট যে ফ্রেমগুলো সেগুলো 700 টাকা থেকে শুরু, এবং সবচেয়ে বড় ফ্রেমটা হচ্ছে অলমোস্ট 5000 টাকার। যেমন সুস্মিতা এইমাত্র যেটি ধরলো সেটির প্রাইস কত? আপু যে ফ্রেমটা মাত্র ধরেছিলেন এটার এই মুহূর্তে প্রাইস হচ্ছে 1250। আচ্ছা। আর যদি জানতে চাই যে হাত বাক্সতে একদম ন্যূনতম কত থেকে সর্বোচ্চ কত পর্যন্ত প্রোডাক্ট পাওয়া যায়? আমাদের প্রাইসিং ক্ষেত্রে যদি আসি, আমাদের কিরিং এবং লেপেল পিনের যেই সেকশনটা, এটা হচ্ছে আমাদের লোয়েস্ট প্রাইস ক্যাটাগরির। এখানে আমাদের প্রাইসগুলো শুরু হয় 200 টাকা থেকে, কিরিং কিছু আছে 200 টাকার, লেপেল পিনগুলো হচ্ছে 300 টাকার। আর হাইয়েস্ট যেটা হচ্ছে আমাদের ফ্রেমগুলো একটু এক্সপেন্সিভ হয়। আমাদের বেশ বড় একটা ফ্রেম আছে যেখানে এরকম প্রায় 10টার মতো নকশা একসাথে করা, ওগুলো হচ্ছে 5000 টাকা পর্যন্ত প্রাইস। সুস্মিতা, এই ফ্রেমিংটা একটু দেখাও না। যেমনটা আগে একটা ছোট বাংলাদেশের ম্যাগনেট দেখছিলাম, এটাও বাংলাদেশের সেই ম্যাপটাকে ফ্রেম করা, এটা ডিভিশন অফ বাংলাদেশ একটা ফ্রেম আমরা করার চেষ্টা করেছি। আপনি কি একটু ওটা দেখাবেন আমাকে? এইটা হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য বেস্ট সেলিং আইটেম আর কি, কারণ কয়েন কালেক্ট করেন বা স্ট্যাম্প কালেক্ট করেন এরকম অনেক এনথুসিয়াস্ট কিন্তু আমাদের দেশে আছেন। সো তাদের কথা মাথায় রেখে আমরা এনশিয়েন্ট কয়েন নিয়ে আমরা একটা সিরিজ বানাই, যেটা কয়েন্স অফ বেঙ্গল বা এনশিয়েন্ট কয়েন্স অফ বেঙ্গল নামে আমাদের এই সিরিজটা। এবং সেখানে আমরা যেটা করি যে দেখেন হঠাৎ করে এই কয়েনটা দিলে এটার ইতিহাস কিন্তু আপনি বুঝবেন না, বা অনেকে হয়তো বুঝবেই না এটা কোনো কয়েন ছিল। আমরা তখন একটা ইনফরমেটিভ ফ্রেম কনসেপ্টে আসি, যেখানে কয়েনের 3Dটাও থাকবে এবং নিচে হচ্ছে টোটাল এটার ইনফরমেশনটাও লেখা থাকবে, যে কার আমলে এটা প্রথমবার প্রচলিত হয়, কে এটা প্রচলন করেন। এভাবে আমরা ইনফরমেটিভ সিরিজটা নিয়ে এসেছি। আপনি ম্যাটেরিয়ালের ব্যাপারে বলছিলেন, সেটাই আরেকবার একটু জানতে চাই যে এই যে জিনিসগুলো বর্তমানে কি দিয়ে তৈরি হচ্ছে এবং ম্যাটেরিয়াল পর্যাপ্ত পরিমাণে পাচ্ছেন কিনা? কয়েনগুলো আমরা আমাদের মার্বেল স্টোনে কনভার্ট করছি। যদিও এগুলো দেখতে অনেকটা মেটাল বা ব্রোঞ্জের মনে হয়, কিন্তু আমরা এটা মার্বেল স্টোনে কনভার্ট করে দেন হচ্ছে এটাতে আমরা ম্যানুয়ালি কালার পুট করতেছি যেন দেখতে অনেকটা লুক অ্যালাইক রিয়েল কয়েন হয় আর কি। আর ফ্রেমিং যেগুলো, ফ্রেমিংয়ে আমরা হচ্ছে মেইনলি SPF উডটা ইউজ করে থাকি, এবং সবচাইতে স্বচ্ছ যে গ্লাসগুলো মার্কেটে অ্যাভেলেবেল সেরকম গ্লাসগুলোতে এটা ইউজ করে থাকি। এই যে কাঁচামালের ব্যাপারে যেহেতু কথা হচ্ছে, পর্যাপ্ত পরিমাণে কাঁচামাল কি পেতে কোনো বেগ পেতে হয় কিনা? হ্যাঁ, কিছু সময় আমরা এটাতে স্ট্রাগল করেছি। যেমন আমাদের যে প্রোডাক্টের মোল্ডিং এর জন্য আমরা একটা সিলিকন ইউজ করে থাকি। সো ব্যাক ইন 2023 নভেম্বর ডিসেম্বরের দিকে সামহাও যখন একটু ইম্পোর্ট ক্রাঞ্চ শুরু হয় আর কি, সো এই টাইপের সিলিকন বা কেমিক্যাল তখন ইম্পোর্ট করাটা কিছুদিনের জন্য অফ ছিল, এবং প্রায় 2-3 মাস আমাদের বেশ ভোগান্তি পেরোতে হয় আর কি। এবং দেখা যায় যে আমাদের বছরের শেষটাতে প্রচুর অর্ডারের ফ্লো থাকে, কারণ তখন কর্পোরেট হাউসগুলো প্রচুর গিফট আইটেমস নেয়, ইনক্লুডিং ক্যালেন্ডার অ্যান্ড আদার ডেস্কটপ স্টাফ। তো ওই সময়টা আমরা একটু চ্যালেঞ্জ ফেস করেছিলাম আর কি। তো এছাড়া বাকি আমাদের অন্যান্য যেসব র ম্যাটেরিয়ালগুলো আছে সেগুলো ভ্যাস্টলি অ্যাভেলেবেল, তো ওগুলো নিয়ে আমরা আসলে খুব একটা এই মুহূর্তে চ্যালেঞ্জ ফেস করছি না। এত পণ্য কিন্তু নিয়ে এসেছেন অল্প কয়েকটি, বাকিগুলো আমাদের আর কি অনলাইন থেকে, সেগুলো আমাদের ওয়েবসাইট থেকে দেখে ফেলতে পারবেন। আর এছাড়া আমাদের অফিসেও আমরা আমাদের একটা ছোট কর্নার করে রেখেছি, কারণ দেখা যায় আমরা প্রচুর ইনকামিং ক্লায়েন্ট পাই আমাদের অফিসে। যদিও আমাদের অফিসটা একটু মানে ব্যাকওয়ার্ড জায়গাতে, আজিমপুর, কিন্তু ওইখানেও দেখা যায় যে প্রচুর পরিমাণে ফরেন ক্লায়েন্টও আমরা পাচ্ছি। সো ওইখানে গেলে সবগুলো প্রোডাক্ট আমরা দেখি। আপনাদের নিজেদের শোরুম করার কোনো পরিকল্পনা নেই? ডেফিনেটলি আছে, কিন্তু বিগত কিছু বছর ধরে যেহেতু ইকোনমিটা কিছুটা আনস্টেবল ছিল, প্রথমে তো কোভিড, দেন হচ্ছে ডলার রেটস অ্যান্ড অল, সো এই কারণে হচ্ছে আমরা এখন পর্যন্ত আমাদের শোরুমটা দেইনি, কিন্তু আমাদের প্ল্যান আছে যে সামনের বছরের মাঝামাঝিতে আমরা আমাদের ফ্ল্যাগশিপ শোরুম দিব।
এই যে আপনি বারবার বলছেন ফরেন ক্লায়েন্ট, কিংবা আমরা নিজেরাও দেখেছি যে বিদেশ থেকে কেউ এলে কিংবা দেশ থেকে কেউ যাবার সময় সুভেনির গুলো নিয়ে যায়। হ্যাঁ, তো এগুলোর বাইরে কিরকম মার্কেট রয়েছে এবং কিরকম সাড়া পান আপনারা? মূলত হচ্ছে আমাদের যে প্রোডাক্টগুলো সেটা তো আসলে বিদেশি কনসেপ্ট দিয়েই কাজ করা, কারণ হচ্ছে ইন্টারন্যাশনালি ফ্রিজ ম্যাগনেট তো অনেক পুরনো একটা ট্যুরিজম সুভেনির, ওইটাকে আমরা জাস্ট বাংলাদেশি ডিজাইনে কনভার্ট করছি। আর বিদেশে ট্যুরিজম সুভেনির এক নামেই হচ্ছে আমাদের এই ফ্রিজ ম্যাগনেটগুলো, কিন্তু যেটা দেখা যায় যে ইন্টারন্যাশনালি মার্কেটটা টোটালটা হচ্ছে চায়নার দখলে। আপনি যে দেশেই যান না কেন প্রত্যেকটা দেশেই আপনি ফ্রিজ ম্যাগনেট পাবেন এবং দেখবেন ওইটা চায়না থেকে প্রোডাকশন করা। সো আমাদের প্ল্যান আছে, যেহেতু আমরা মোটামুটি বাংলাদেশে অনেকগুলো প্রোডাক্ট ডেভেলপ করতে পেরেছি এবং আমাদের প্রোডাকশন ক্যাপাসিটিটাও আমরা ডেভেলপ করেছি, সো আমরা সামনে আমাদের পরিকল্পনা হচ্ছে আমরা ইন্টারন্যাশনাল মার্কেটে একজন প্লেয়ার হতে চাই এবং বিশ্বের যেই চমৎকার নিদর্শনগুলো আছে এবং যেসব ফ্রিজ ম্যাগনেটগুলো আছে সেগুলো যেন বাংলাদেশ থেকে এক্সপোর্ট করা যায় সেটার পরিকল্পনা নিয়ে আমরা কাজ করছি। আচ্ছা, আপনারা যখন শুরু করেন আপনাদের সামনে তো কোনো দেশে এক্সাম্পল ছিল না, আপনারা নিজেরাই অনলাইন থেকে কিংবা কেউকে জিজ্ঞেস করে হয়তো আপনারা এগিয়েছিলেন। এখন হয়তো আপনাদের পাশাপাশি আরো অনেকে কাজ করছে, কেউ যদি আপনাদের দ্বারা অনুপ্রাণিত হয়ে এই ধরনের কাজে আসতে চায় তাদের জন্য আপনার পরামর্শ কি? প্রথমত হচ্ছে যে এই মার্কেটটা আসলে অনেক বড়, মানে আমরা হাতবাক্স, আমরা পায়োনিয়ার, আমরা কাজ করছি এটা এক হিসাব, কিন্তু আমরাও কিন্তু পুরোটা মার্কেট এখনো কভার আপ করতে পারিনি। এবং হচ্ছে যে এখানে দেখেন বাংলাদেশের মানচিত্র কিন্তু একটাই থাকবে, সো এই মানচিত্রকে কিন্তু যত ভিন্নভাবে সাজানো সম্ভব এই জিনিসটা তত বেশি অ্যাপিলিং হবে। সো বাংলাদেশের যে জিনিসগুলো নিয়ে আমরা কাজ করেছি ইকুয়ালি সেম জিনিসগুলোকেই আবার নতুনভাবে রিপ্রেজেন্ট করা পসিবল। এবং যেহেতু আমরা এখন একটা জিনিস দেখছি যে এই মার্কেটটা আছে, সো এখানে অন্যরা এসে এখানে অবশ্যই একটা ভালো সুযোগ পাবেন। আমরা যে চ্যালেঞ্জটা ফেস করেছিলাম ব্যাক ইন 2018, যে আমরা জানতাম না যে আসলে এই প্রোডাক্টগুলো সেল করা যাবে কিনা বা বাংলাদেশের যে কনজিউমাররা আছে তারা এই প্রোডাক্টটা আসলে নেবেন কিনা, কিন্তু আফটার 4 or 5 ইয়ার্স এখন কিন্তু এটা প্রুভেন যে এই প্রোডাক্টটা আসলে সেল হচ্ছে। এবং আজকে হাতবাক্স ছোট একটা প্রতিষ্ঠান যদি 6 কোটি 7 কোটি টাকার সেল করতে পারে, দেন ডেফিনেটলি এখানে মার্কেটটা আরও বড়। সো এখানে যদি আরও কেউ আসে তাকে তো অ্যাটলিস্ট নলেজ ব্যারিয়ারটা পার করতে হবে না, সে জাস্ট ভালো একটা প্রোডাক্ট ডেভেলপ করবে, ভালোভাবে মার্কেটিং করবে এবং এখানে একটা ভালো মার্কেট সে পাবে। আচ্ছা, তো আপনার তো বিজনেস কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না, আপনি এর আগে কোনো বিজনেস করেননি, হ্যাঁ, কিংবা আপনার সাথে যারা পার্টনার ছিল তারা কি করেছিল? না না, আমার সাথে যারা পার্টনার ছিল তাদের কারোরই বিজনেস ব্যাকগ্রাউন্ড ছিল না। আমাদের যিনি ক্রিয়েটিভ হেড উনিও জব করতেন, তো পরবর্তীতে উনি হচ্ছে হাতবাক্সে আসেন। এবং আপনার বাবাও ব্যাংকার ছিলেন? আমার বাবাও ব্যাংকার। আপনার কোনো ভাইও নেই? তো বিজনেসের জন্য রাস্তাটা তো এত সহজ ছিল না। অবশ্যই না, অবশ্যই না। আমাদের বিজনেসের যেটা দেখা যায় যে যেমন ধরেন বাসায় বা হচ্ছে ফ্যামিলিতে যদি কেউ বিজনেসম্যান থাকেন বা হচ্ছে একজন সফল উদ্যোক্তা থাকেন, তখন কিন্তু তাকে একটা রেফারেন্স দেওয়া যায় যে আচ্ছা আমাকে সুযোগ দাও, আমিও কিন্তু অমুক আঙ্কেলের মতো হইতে পারি বা অমুক আন্টির মতো হইতে পারি। কিন্তু যখন আপনার ফ্যামিলিতে বা আপনার রিলেটিভদের মধ্যে সবাই সায়েন্সে ছিলেন, সবাই জবের মধ্যে ছিলেন, কেউ ডাক্তার, কেউ মন্ত্রণালয়ে বা কেউ ব্যাংকে, তো তখন এটা আমার জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল। এবং মেবি এটা ওয়ান অফ দ্য মেইন রিজন যে ইনিশিয়ালি আমার আব্বা আম্মা এটার সাপোর্টে ছিলেন না। আমি জাস্ট যেটা করতে চাই, যে কতটুকু সফল হয়েছে জানি না, কিন্তু আমি চাই হাতবাক্সকে এমন একটা অবস্থায় নিয়ে যেতে যেখান থেকে পরবর্তীতে আমাদের ফ্যামিলি হোক বা আমাদের সমাজেরই হোক বা এলাকারই হোক কেউ যদি ব্যবসা করতে চায় সে যেন আমার এক্সাম্পলটা দিতে পারে যে আচ্ছা সাফাত ভাইয়া এরকম কাজ করছে বা এত কম সময়ে ব্যবসা এত বড় করছে, সো আমি কেন চেষ্টা করব না। তারপর কিছু মানুষ তো থাকে পেছনে যারা একদম ছায়ার মতো থাকে, কিংবা আপনি হয়তো কোনো বিপদে পড়েছেন কিংবা কোনো কিছু জানতে পারছেন না, সেই ব্যবসায়ীকে কিংবা কোনো বিশেষ মানুষকে আপনি ফোন দিয়েছেন, কথা বলেছেন, তো সেরকম কেউ কে আছে আপনার জীবনে? আমাদের আজকে এই পর্যন্ত আসার পিছনে অবশ্যই কিছু মানুষের অবদান আছে এবং সর্বপ্রথম আমি আমার আব্বা আম্মার অবদানের কথা বলবো, কারণ ইনিশিয়ালি আব্বা আম্মার জায়গায় আমি থাকলেও হয়তো সেম কাজটা করতাম, কারণ আমি এমন একটা প্রোডাক্ট নিয়ে কাজ করার চেষ্টা করতেছিলাম যেটা বাংলাদেশে ছিলই না। এবং আমি যেহেতু একমাত্র সন্তান, তো তারা তো আমার সিকিউরিটি বা আমার ফিউচার নিয়ে কনসার্ন হবে, এটাই স্বাভাবিক। তো পরবর্তীতে কিন্তু আমার আব্বা আম্মা যথেষ্ট সাপোর্ট আমাকে দিয়েছেন এবং এমন সময় হয়েছে যে আমি বড় কোনো অর্ডার পেয়েছি এবং আমার কাছে আসলে ক্যাশ ক্যাপিটাল নেই, তখন আমার আব্বা সবসময় এগিয়ে এসেছেন এবং উনি ওনার পক্ষ থেকে যতখানি টাকা পয়সা প্রোভাইড করে আমার ওই অর্ডারটা উঠে দেওয়া দরকার উনি এটা প্রোভাইড করেছেন। আর এর পাশাপাশি আমার স্ত্রীর কথা না বললেই না, কারণ যখন হচ্ছে আমি কাজ শুরু করি বা হাতবাক্স যখন কনসেপ্ট তখনই কিন্তু আমরা বিয়ে করে ফেলি, তো ওই সময় কিন্তু তার অন্যান্য যারা রিলেটিভস বা তার ফ্রেন্ডস
তাদের হাজবেন্ডরা বা তাদের কাউন্টারপার্টরা অনেক ভালো পজিশনে আছে, সেখানে আমি হচ্ছে একটা অলমোস্ট অনিশ্চিত ভবিষ্যতের দিকে যাচ্ছি। এবং সবাই কিন্তু তখন ওকে প্রেশার দিত যে আচ্ছা তুমি ওকে বুঝাও যে সব না করে একটা টিপিক্যাল জবের দিকে যাইতে, কিন্তু ও কিন্তু সবসময় ছায়ার মতো আমার সাথে ছিল। এবং ও হচ্ছে আমার অ্যাজ আ শিল্ড সবসময় কাজ করতো যে না ওকে একটু সময় দাও, 2টা বছর দাও, 3টা বছর দাও, ও অবশ্যই কিছু করে দেখাবে। সো আনডাউটেডলি ওর ওই সাপোর্টটা না থাকলে আমি এখানে আসতে পারতাম না। আরেকজনের কথা না বললি না, উনি হচ্ছেন আমার চাচা। প্রথম থেকেই আমি যখন কাজ শুরু করি, চাচা ইজ দ্য অনলি পারসন যার সাথে দেখা হলেই জিজ্ঞেস করবে যে আচ্ছা তোমার এখন কি অর্ডার চলতেছে। আচ্ছা, সেই চাচা কি যে বিদেশ থেকে? না না, উনি না, উনি হচ্ছে আব্বুর ফ্রেন্ড ছিলেন আর কি। আর যার কথা বলছি উনি আমার আপন চাচা, আমার পাশের বাসাতেই উনি থাকেন আর কি। সো ওই চাচা সবসময় সাপোর্ট দিয়ে যান এখন পর্যন্ত। ইভেন লাস্ট ফ্রাইডেও যখন চাচার সাথে দেখা হলো, জিজ্ঞেস করতেছে ডেকে এই তোমার কি কি অর্ডার চলতেছে, তোমার এখন ঠিকভাবে বেতন টেতন দিতে পারতেছো কিনা, বা তোমার তো মাঝখানে কিছুদিন ফ্যাক্টরি অফ ছিল, কীরকম ক্ষয়ক্ষতি হচ্ছে। সো এভরিথিং আমার চাচা আমাকে সাপোর্ট দেয়। এবং যখনই আমি কোনো রকমের ইনডিসিশনে ভুগি বা আমার কোনো ইনফরমেশন ল্যাকিংসে আমি ভুগি, আমি জানি যে একজন লোকের কাছে গেলে আমি আনসার পাবো, সেটা হচ্ছে আমার চাচা। সো ফর অল দিস টাইম মাই চাচা ওয়াজ দেয়ার বিং দ্য শ্যাডো অফ মি। চমৎকার। এবং আপনি নতুন উদ্যোক্তাদের জন্য বলছিলেন যে তাদের জন্য কিছুটা পথ সহজ হবে, কিন্তু তারপরেও তো কিছু বাধা থাকে। সেই বাধাগুলো অতিক্রম করার জন্য আপনার পরামর্শ কি থাকবে? বাধা অতিক্রম করার জন্য আমি কয়েকটা সাজেশন দিব। সর্বপ্রথম তো হচ্ছে যে আমি যদি কোনো কনসেপ্টে বিশ্বাস করি, সেটা যতই অ্যাবসার্ড বা যতই উইয়ার্ড হোক না কেন, কারণ আমি এখনও বলতে পারি যে ব্যাক ইন 2017 যখন এটা ভাবে প্রোডাক্টও তৈরি হয়নি, আমি যখন মানুষজনকে গিয়ে বলতাম যে ভাই আমি এরকম একটা ব্যবসা করতে চাই, তো মানুষজন বলে এটা তো হকারদের ব্যবসা, এটা তো রাস্তার পাশে এসব জিনিস বেচে, তুমি তো দোয়েল চত্বরে বসবা নাকি। আমি এরকম মানে পেয়েছি, মানে নেগেটিভ ফিডব্যাক পেয়েছি। কিন্তু ওই সময় কিন্তু আমি আসলে পথ হারাই নাই। সো যখন আমরা বড় কিছু করতে যাব, বড় স্বপ্ন কিন্তু সবাই বুঝে না, এবং মোস্ট অফ দ্য টাইম মানুষজন তখন নেগেটিভ ফিডব্যাকই আপনাকে দেবে এবং আপনাকে অস্বাভাবিক ডিমোটিভেট করবে। সো নিজের স্বপ্নের উপর যদি ভরসা থাকে এবং নিজের যেই ক্যাপাসিটি সেটার উপর যদি আস্থা থাকে, এবং সবচেয়ে বড় হচ্ছে যদি আল্লাহ তাআলার উপরে বিশ্বাস থাকে, তাহলে যে কোনো চ্যালেঞ্জ আসলে এটা অতিক্রম করা সম্ভব। আর দ্বিতীয় হচ্ছে যে আমরা রিসেন্ট টাইমে দেখি যে আমাদের যারা ইয়াং জেনারেশন আছে, তারা হচ্ছে সবাই এখন একটা আইসিটি বেসড, এআই বেসড বা অ্যাপ বেসড বিজনেসের দিকে যাচ্ছে। হোয়ারএজ ট্র্যাডিশনাল বিজনেস কিন্তু হচ্ছে ম্যানুফ্যাকচারিং বা ডিজাইনিং, এই জায়গাটাতে কিন্তু বাংলাদেশ পিছিয়ে যাচ্ছে। আজকে ট্যুরিজম সুভিনির বাংলাদেশ স্বাধীন হওয়ার অলমোস্ট আমরা 47 বছর পরে আমি এটা নিয়ে কাজ করা শুরু করছি। মেবি বাংলাদেশ স্বাধীন হওয়ার 50 বছর পরে এই কনসেপ্টটা আমরা জনপ্রিয় করতে পারছি। এর আগে কিন্তু কেউ আসেনি, হোয়ারএজ এখানে কিন্তু আরও আগে অনেকের চলে আসা উচিত ছিল। সেম অবশ্যই এখনও বাংলাদেশে অনেক কিছু আছে, প্রোডাকশন ওরিয়েন্টেড কথাই বলবো বা এসএমই ওরিয়েন্টেড কথা বলবো, যেখানে এখনও আমাদের ইয়াং জেনারেশনটা এগিয়ে আসতেছে না। সো আমার তাদের প্রতি উদারতা আহ্বান থাকবে যে ডেফিনেটলি এই আইসিটি বেসড বিজনেসগুলোতে অনেক দ্রুত মুভ ফরওয়ার্ড করা পসিবল, কিন্তু আপনি যখন একটা রিয়েল প্রোডাক্ট বানাবেন, যেমন দেখেন আপনাদের হাতে যখন আমার প্রোডাক্ট দেখেছি, আমার একটা ব্রেন চাইল্ড আপনাদের হাতে আছে, এটার যে ফিলিংস এটা কিন্তু আসলে মানে বোঝানো সম্ভব না। সো এসএমইতে মানুষজন আসুক, নতুন নতুন কনসেপ্ট নিয়ে আসুক, নতুন প্রোডাক্ট নিয়ে আসুক, কারণ এই জায়গাটাতে হিউজ এমপ্লয়মেন্ট ক্রিয়েট করা পসিবল। দেখেন আমি কয়দিন আগে একটা পড়তেছিলাম যে ইনস্টাগ্রাম কয়েক বিলিয়ন ডলার ভ্যালুয়েশন, ওইটা মেবি ইনিশিয়ালি মাত্র 13 জন মিলে টোটাল জিনিসটা মানে চালাতে পারতো। ওয়ারেজ হাতবাক্স যার মাত্র ধরেন 6-7 কোটি টাকা টার্ন ওভার, সেখানে হচ্ছে আমার এই মুহূর্তে 57 জনের মতো কাজ করতেছে। সো এটা যখন আরও বড় হবে, 10 ফোল্ড হবে, তখন কিন্তু আমার এখানে 500-600 লোক কাজ করবে। সো ইটস আ হিউজ অপরচুনিটি। আমি কিন্তু ডিরেক্টলি ইনডাইরেক্টলি প্রায় 500-600 ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারবো। সো এই কনসেপ্টটা থাকা আমার মনে হয় খুব দরকার। আপনি ওপার থেকে গর্ব অনুভব করছেন যে আমাদের হাতে আপনার প্রোডাক্ট রয়েছে, আমরা এপার থেকে গর্ব অনুভব করছি যে আমাদের দেশের বিভিন্ন স্থাপনা আপনারা এত সুন্দরভাবে দেশে তো আছেই, বিদেশের মাটিতেও পৌঁছে দিচ্ছেন, এবং আপনাদের কাজই তো হচ্ছে কি ব্র্যান্ডিং বাংলাদেশ, এবং আপনাদের উদ্দেশ্য ছিল সেটি। তো বিদেশ থেকে কিংবা সোর্সিং করে আপনারা যেসব ম্যাটেরিয়াল আনেন, দেশে কি সেই মালামাল কিংবা কাঁচামাল প্রস্তুত করা সম্ভব?
আমরা কাঁচামালের পোর্শনটা নিয়ে আসলে ওইভাবে এখনো ইয়া করিনি, কারণ হচ্ছে আমি যদি এখন ওই কেমিক্যাল ডেভেলপমেন্ট বা হচ্ছে র মেটেরিয়াল ডেভেলপমেন্টে পড়ে যাই, আমার কাছে মনে হয় যে আমার এই মুহূর্তে স্পিডটা একটু কমে যাবে। রেদার আমার ফুল ফোর্সই হচ্ছে গিয়ে কীভাবে নতুন ডিজাইন ডেভেলপ করা যায় আমার প্রোডাক্টগুলোর, এবং সেই সাথে হচ্ছে মার্কেটিং কীভাবে আরও এক্সপ্যান্ড করা যায়। কারণ সামনে আমাদের পরিকল্পনা, যেহেতু বললাম আমরা এক্সপোর্টের দিকে যেতে চাই, এবং এর পাশাপাশি আমরা অনলাইনে কিভাবে আরও শক্তিশালী হতে চাই এবং কিভাবে কর্পোরেটে আমার সেলস বাড়াতে চাই, ওই জায়গাটাতে আমরা আসলে এই মুহূর্তে ফোকাস করছি না। বাহ, চমৎকার। আপনার সব প্রসঙ্গ এসেছে, একজনের কথা শোনা হয়নি, আপনার সন্তানের কথা। জি জি, শুনি তার সম্পর্কে। আলহামদুলিল্লাহ, মানে আল্লাহর অশেষ রহমত যে 2022-এর সেপ্টেম্বরে আমি প্রথমবারের মতো বাবা হওয়ার সৌভাগ্যটা পাই, এবং হচ্ছে আমার ছেলের নাম হচ্ছে শাহমান কাদির। ও 2 বছর বয়স, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে ও 2 বছর বয়স কিন্তু ওর ফ্রিজ ম্যাগনেটের প্রতি প্রচুর আকর্ষণ। ওর নানির বাড়ি বা আমার বাসায় তো ফ্রিজ ম্যাগনেট আমাদের ফ্রিজে লাগানোই থাকে, যেহেতু আমাদের প্রোডাক্ট, তো এটার প্রতি ওর প্রচুর আকর্ষণ। কিছু হলেই ফ্রিজ ম্যাগনেট নিবে এবং নিয়ে ভেঙে ফেলবে, তো ওইটা ও বেশ মজার একটা খেলনা হিসেবে নিয়েছে আর কি। সো ওই জায়গাটাতে আমি খুবই আশাবাদী যে আমাদের ভবিষ্যৎ যে আমার প্রজন্ম আসতেছে, সেও হয়তো ফ্রিজ ম্যাগনেটগুলোকে আরও নতুন হাইটে নিয়ে যেতে পারে। আচ্ছা, তো যারা আপনাকে নিয়ে একসময় দুশ্চিন্তা করেছিল এবং ছোটবেলা থেকে সেই আমচোর ছেলেটি পরবর্তীতে নিশ্চিত একটা চাকরির জীবন ছেড়ে কিংবা নিশ্চিত একটা লাইফস্টাইল ছেড়ে যে একটা স্ট্রাগল কিংবা একটা সংগ্রামের পথে পা বাড়াচ্ছিল, এখন আপনার পরিবার কিংবা আপনার আশপাশের আত্মীয় স্বজন তারা কিভাবে দেখে? না, এখন আসলে সব জায়গাতেই জিনিসটা পজিটিভ দিকেই গিয়েছে। দেখেন, আমি সবার কথা চিন্তা করলে আসলে ব্যবসা করা সম্ভব হতো না। আমি জাস্ট ওয়ারিড ছিলাম ওই সময়ে 3 জন লোককে নিয়ে, আব্বা আম্মা আর আমার স্ত্রীকে নিয়ে, যে ওদেরকে আসলে ভালো রাখতে হবে, ওদের আসলে সব ডিমান্ড ফুলফিল করতে হবে। সো এখন যেটা আমি বলবো যে বর্তমানে আমি যতটুকু সাকসেস পেয়েছি, ন্যাশনাল অ্যাওয়ার্ড পর্যন্ত পাওয়া হয়েছে, সো এই জিনিসগুলো এখন সবাই গর্ববোধ করে। এবং এমনও হয়েছে যে আজকে থেকে 5 বছর আগে যিনি বলতেন যে তোমার চাকরি করা উচিত বা তুমি এখানে গিয়ে ভুল করতেছো, কি কনসেপ্টে ব্যবসা করো বুঝি না, উনি হয়তো এখন তার ছেলে মেয়েদেরকে আমার কাছে নিয়ে এসে বলতেছে যে তোমার বাবার মতো হয় না, তোমার আঙ্কেলের মতো হোক, ওনার মতো তোমাকে হইতে হবে, ওনার মতো অ্যাওয়ার্ড পাইতে হবে, ব্যবসা বানাইতে হবে। আপনার পুরস্কারটা একটু শুনতে চাই। জি, পুরস্কার সেটা হচ্ছে জাতীয় এসএমই পুরস্কার। এটা আসলে আমরা যারা এসএমই নিয়ে কাজ করছি তাদের জন্য সর্বোচ্চ পুরস্কার, এবং এটা ন্যাশনাল অ্যাওয়ার্ড হওয়াতে এটার এক্সপোজার এবং ওয়েট সব কিছুই একটু আলাদা। এটা আসলে যখন আমি এসএমই সম্পর্কে জানতে পারি এবং এসএমই ফাউন্ডেশন সম্পর্কে জানতে পারি, কারণ এসএমই ফাউন্ডেশনের কথা না বললেই না, অনেকেই হয়তো এসএমই ফাউন্ডেশন শুনে মনে করে যে আচ্ছা সরকারি সংস্থা, ওইখানে গেলে আসলে নতুন উদ্যোক্তাদেরকে কতখানি এমফেসাইজ করা হবে, কিন্তু আসলে এসএমই ফাউন্ডেশন জায়গাটা কমপ্লিটলি ভিন্ন। ওখানে যিনি এখন চেয়ারম্যান আছেন প্রফেসর ডক্টর মাসুদুর রহমান স্যার, উনি খুবই ডাইনামিক এবং উনি ইউথদেরকে প্রচণ্ড ব্যাকিং করেন। সো ওনার কারণেই আসলে আমার এসএমই ফাউন্ডেশনে যাওয়া, এবং পরবর্তীতে ওনার প্রেরণাতেই আমি এসএমই অ্যাওয়ার্ডের জন্য অ্যাপ্লাই করি। এবং এই এসএমই অ্যাওয়ার্ডটা পাওয়ার পরে ডেফিনেটলি আমার বিজনেসের এক্সপোজার অনেক বেশি বেড়েছে, এবং এর পাশাপাশি আমাদের যে প্রোডাক্টগুলো এবং হাতবাক্স অ্যাজ আ কোম্পানি, এটার গ্রহণযোগ্যতা অনেক বেশি বেড়েছে। চমৎকার। আসলে কিভাবে যে 1 ঘন্টা কেটে গেল সুস্মিতা, বুঝতেই পারিনি, কথায় কথায় সময়ের শেষের দিকে। তবে আজকের পর্বের সময় শেষ হয়ে গেল। হাত বাক্সের সাথে এবং আপনাদের সাথে আমাদের জার্নি কিন্তু শেষ হবে না। আপনারা এভাবেই ভালো ভালো কাজ করে এগিয়ে যান, আমাদের সমর্থন সবসময় আপনাদের সাথে থাকবে। অবশ্যই। অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, হাত বাক্সকে আজকে এরকম একটা প্ল্যাটফর্মে নিয়ে এসেছেন, এবং আমি আপনাদের থ্রুতে আমার গল্পটা বলতে পেরেছি, এবং আমার এই গল্প থ্রুতে যদি আরও 2 জন লোক বা 5 জন লোক এসএমইতে আসে এবং নতুন কোনো কিছু ডেভেলপ করে, ওইটি আমার সফলতা। ভালো থাকবেন।